প্রিয় দর্শক বন্ধুরা, জাপানের টোকিও হানিদা এয়ারপোর্ট থেকে স্বাগতম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সবাই আমার সালাম এবং আন্তরিক ধন্যবাদ গ্রহণ করবেন। তো বন্ধুরা, আমি এখানে অলরেডি ইমিগ্রেশন ক্রস করছি। ক্রস করার পরে এখানে বসে আমি ভিডিওটা করতেছি আপনাদের জন্য। তো এই জাপানে আসার আগে আমি অনেক কিছু অনেক বিষয় নিয়ে অবগত ছিলাম। সবচেয়ে মেইন বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার জাপানে অনেক সময় ভ্যালিড ভিসা থাকা সত্ত্বেও এখান থেকে অনেক বাঙালি ভাই ব্রাদার থেকে ডিপোর্ট করে দিছে, এবং এর মধ্যে ম্যাক্সিমামই ডিপোর্টেশন ছিল কাদের, যাদের ই ভিসা ছিল এবং যারা দুবাই থেকে মনে করেন যে ফ্লাই করছিল। এবং অনেক ভালো ভালো ট্রাভেলার আমার ইনবক্সে এবং আমার ফ্রেন্ড লিস্টে একজন আছে, খুবই ভালো একজন ট্রাভেলার, রেগুলার ট্রাভেল করে, ওরকম একটা মানুষকেও এই জাপান থেকে ডিপোর্ট করে দিছে। এই জাপানের যে ডিপোর্টের সিস্টেমটা, এই ডিপোর্ট এড়াইতে আপনারা কি কি কাজ করতে পারেন, কি আপনারা প্রস্তুতি নিয়ে আসলে এই ডিপোর্টেশনটা ঠেকাইতে পারবেন, এবং কোন এয়ারপোর্ট দিয়ে আসলে সবচেয়ে ভালো হইব, সেই বিষয়টা নিয়ে আমি পুরোপুরি আলোচনা করতেছি। ঠিক আছে? তো আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখেন। আর ভিডিওটা যদি আপনার কাছে একটু হেল্পফুল বলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? চলেন মেইন টপিকে চলে যাই। যেহেতু আমি পর্তুগাল থেকে ভিসা পাইছি, তো ভিসা প্রসেসটা সম্পর্কে আমি আলোচনা না করে অন্য একটা ভিডিওতে আপনারা দেখেন আমি আস্তে আস্তে রিলিজ করব কোন ওয়েতে আপনারা ভিসা প্রসেসটা করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি এখন আসি, আপনারা ডিপোর্টেশন এড়াইতে হলে কি কি করতে হবে। ডিপোর্টেশন এড়াইতে হলে আপনাকে দুই তিনটা জিনিস নিয়ে খুবই সেন্সিটিভ থাকতে হবে। দুই তিনটা জিনিস সিলেক্ট করার উপরে আপনার অনেক কিছু নির্ভর করে। আমি যেই জিনিসটা সিলেক্ট করছি প্রথমে, সেটা হচ্ছে কোন এয়ারপোর্টে ল্যান্ড করব, সেই এয়ারপোর্টটা আমি সিলেক্ট করছি, আর এয়ারলাইন্সটা সিলেক্ট করছি। তো আপনারা আগে ওই ভিসা পাওয়ার পরে মোটামুটি একটা প্রিপারেশন নেবেন যে কোন এয়ারপোর্ট দিয়ে আসবেন। আমি মনে করি যে আপনার হানিদা এয়ারপোর্ট থেকে আসলে খুব ঝামেলা কম হবে, কেননা আমি যে কটা ডিপোর্টেশনের আপনার স্টোরি পাইছি, ওগুলো ম্যাক্সিমামই কিন্তু নারিতা এয়ারপোর্টের মধ্যে আছে। ঠিক আছে? তো আপনি যদি এখানে হানিদা এয়ারপোর্ট সিলেক্ট করেন, আর যদি ভালো একটা এয়ারলাইন সিলেক্ট করেন, তাইলে আপনার কোনো সমস্যা হবে না। এখন বলতে পারেন যে আমি কোন এয়ারলাইন সিলেক্ট করছি। আমি খুবই সস্তার মধ্যে খুবই ভালো একটা এয়ারলাইন সিলেক্ট করছি, সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া। এখন আমার পর্তুগাল থেকে ডাইরেক্ট মনে করেন যদি আমি ফ্লাইটে আসতে চাইতাম, ডাইরেক্ট ফ্লাইট নাই, আমাকে ফ্রান্স হয়ে আসতে হইতো, এয়ার ফ্রান্সের মধ্যে, যেটার কস্টিং অলমোস্ট $2000 মতো। আর যেগুলো অপারেট করে সেটা হচ্ছে আপনার কাতার এয়ারওয়েজ আর ফ্লাই এমিরেটস। ঠিক আছে? তো ওগুলাতে মনে করেন যে $2500 উপরে। বাট আমি প্যারিস থেকে এই আসছি, প্যারিস থেকে মনে করেন যে টোকিওতে আসছি, টোকিও থেকে আবার দিল্লিতে আমি 4 দিন থাকবো রিটার্ন। মাল্টি সিটির টিকিট নিয়েছি, তো দিল্লি থেকে আমি আবার প্যারিসে মনে করেন যে রিটার্ন যাবো। তো টোটাল আমার যেই এয়ার ইন্ডিয়ার যেই এটা ফেয়ারটা, সেম পিএনআর সেম এয়ারলাইন্সের, মাত্র $860 আমি মনে করে নিয়েছি, যেটা আমার জন্য অনেক সেভ হয়েছে। প্রায় আমার 2 লক্ষ টাকার মতো মনে করেন সেভ হয়ে গেছে। আপনারা যে জিনিসটা করবেন, একটা ভালো এয়ারলাইন সিলেক্ট করবেন, এবং আমি যদি বলেন, আমি রিকমেন্ড করবো এয়ার ইন্ডিয়াটা আপনারা সিলেক্ট করতে পারেন। কারণ এয়ার ইন্ডিয়া কিন্তু আপনার হানিদা এয়ারপোর্টে প্রায় প্রতিদিনই এরা ফ্লাইট অপারেট করে। তো দুবাই থেকে যারা আসেন, আবুধাবি থেকে যারা আসবেন, এবং বাংলাদেশ থেকে অনেকে দিকে ওসাকা আসেন, তো আপনারা ওইগুলোতে না আসা এয়ার ইন্ডিয়াতে সিলেক্ট করেন। ওরা চিপ রেটে সমস্ত ফ্যাসিলিটি পাবেন, এবং আপনার হানিদা এয়ারপোর্টে নামতে পারবেন। হানিদা এয়ারপোর্টে এখানে আসার পরে, যখন আপনি ইসে থেকে এয়ারলাইন্স থেকে প্লেন থেকে নামার পরে, আপনাকে ফ্রি শাটল বাসে ওই অ্যারাইভাল যেই ল্যান্ডিং বর্ডার আছে ওখানে নিয়ে যাবে। অন্যান্য দেশের ওইখানে নিয়ে যাওয়ার পরে দেখবেন যে অন্যান্য দেশের এয়ারপোর্টের মধ্যে অনেক কিছু থাকে প্রথমে, কিন্তু এখানে ফার্স্টে আপনাকে ইমিগ্রেশন যে পুলিশ অফিসার আছে, ইমিগ্রেশন অফিসার, ওইখানে আপনার মনে করেন যে ফেস হইতে হবে কোনো কিছু, এরা আগেই এগুলো মনে করেন যে ক্লিয়ারেন্স করে। তো এখানে আসার পরে আমার অভিজ্ঞতাটা আমি বলতেছি। আমাকে আসার পরে আমাকে বললো পাসপোর্ট দিতে। আমি পাসপোর্ট দিলাম, পাসপোর্টের ডাটা কপি যেটা আছে সেটা প্রথম পেজটা 3-4 বার স্ক্যান করলো। স্ক্যান করার পরে মোবাইল কম্পিউটার কি কি চাপলো, তারপর আবার অন্য একটা মেশিন আছে, মেশিনের মধ্যে আমার হিস্ট্রিটা দেখলো আর কি। ঠিক আছে? তো হঠাৎ করে বললো যে এই তোমার পর্তুগালে কার্ড দাও। আমি অবাক, কিরে আমার আমার যে ভিসা পর্তুগালের বা পর্তুগালের কার্ড চাইতেছে, আমার কাছে পর্তুগালে যা আছে, আমি তো পর্তুগালে আসিনি, এটা চাইতেছে কেন? পরবর্তীতে বুঝলাম যে ওদের পুরো ডাটাটা ওদের কাছে আছে। ঠিক আছে? ওরা ওই জাপানি ল্যাঙ্গুয়েজে দেখলো। তো আমি এখানে দেওয়ার পরে তারপরে আমার পাসপোর্টটা আবার ওর হাতে নিয়ে উল্টায় পাল্টা অনেক কিছু মনে করেন দেখলো। মোটামুটি অলমোস্ট সবগুলো পেজই মনে করেন দেখছে, খুব অল্প সময়ের মধ্যে, খুবই কম সময়ের মধ্যে। তো দেখার পরে তারপরে মনে করেন যে যখন বলতাম যে আর কোনো সমস্যা নেই, ওরা কিন্তু তখন একটা স্টিকার বের করলো। আচ্ছা, আমি আপনাদেরকে বলতেছি যে এই জাপানের ইমিগ্রেশনে আপনার অন্যান্য দেশের ইমিগ্রেশনের মধ্যে এন্ট্রি এক্সিট কিন্তু সিল দেয় না। ঠিক আছে? এক্সিট সিল কেনে দেয় না আমি জানি না, এক্সিট আসার পরে তারপর বুঝতে পারবো, কিন্তু এন্ট্রি একটা স্টিকার মাইরে দেখলাম, একটা স্টিকার পেপার করলো। এই যে দেখেন স্টিকারটা, এই যে এখানে স্টিকার 15 দিন থাকার মতো স্টে পারমিট আছে। এই স্টিকারটা দেওয়ার পর তারপর আমি বুঝলাম যে আমার কোনো ঝামেলা নাই। তারপরে আমাকে একটা মেশিনের বের করে দিলে, বললো যে কিউআর কোডটা স্ক্যান করতে। আচ্ছা, কিউআর কোড যে এই জিনিসটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি বলি এটা হচ্ছে অ্যারাইভাল যে একটা ফর্মের মতো।
আপনারা যেই কাজটা করবেন এখানে যদি আপনি অ্যারাইভাল ফর্ম পূরণ না করে আসেন, তাহলে মোটামুটি আপনাদেরকে মনে করেন অনেকটা একটা সময় নেবে, আপনার সময় বাঁচবো এবং ঝামেলাও মনে করেন যে একটা হইব। তো এখানে আসার আগে visitjapan.com এর মধ্যে আমি যদি পারি যে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, বা আমি এই যে পোস্টের মধ্যে এখানে দিয়ে দিতেছি, ঠিক আছে? তো এখানে এই সাইটটার মধ্যে আপনারা ভিসার ডিটেলস, পাসপোর্টের ডিটেলস আর কোথায় কোথায় থাকবেন ওগুলো দিয়ে একটা আইডি ক্রিয়েট করবেন। আইডি ক্রিয়েট করার পরে সব কিছু দিলে একটা কিউআর কোড দিবে, সেই কিউআর কোডটা আপনারা ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পরে ওই কিউআর কোডটা আমাকে বলো স্ক্যান করতে, বলো স্ক্যান করার পরে তারপরে দেখলাম আবারও কিছুক্ষণ পাসপোর্ট নিয়ে হাতের মধ্যে মনে করেন দেখতেছে। তারপর আমি বললাম যে স্যার এই দেবো নাকি আমার এই রিটার্ন টিকিট আর হোটেল রিজার্ভেশন, বলো কোনো কিছু লাগবে না। তারপর আমাকে পাসপোর্টটা আর আমার কার্ডটা রিটার্ন দিয়ে বলো ওয়েলকাম টু জাপান। তাইলে ততক্ষণ আমি শিওর হলাম যে আমার আর কোনো সমস্যা করে নেই। পুরো প্রসেসটা 1 মিনিটের মতো মনে করেন যে সময় লাগছে। আর আপনারা যেই জিনিসগুলো করবেন সেটা হচ্ছে, যেটা বললাম যে প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে কিউআর কোডটা সিলেক্ট করুন, এবং কিউআর কোডটা কিন্তু পরবর্তীতে আবার আরেক জায়গায় মনে করেন যে ওই কাস্টমসে ওইখানে আবার দিতে হয়। আর আমি ওইখানে যখন এই ইমিগ্রেশন অফিস ক্রস করলাম তখন আবার আসার পরে আবার আরেকটা জিনিস, সেটা আপনার এয়ারলাইন্সের মধ্যে বলে দেবে, যদি আপনার লাগেজের মধ্যে চেক ইন হোক, হ্যান্ড ব্যাগেজ হোক, যদি কোনো মিট আইটেম থাকে, পোলট্রি আইটেম থাকে বা কোনো খাবার আইটেম থাকে, সেটা অবশ্যই ডিক্লারেশন আপনার দিতে হবে। যদি ডিক্লারেশন না দেন তাহলে কিন্তু আপনার সমস্যা আছে, তাহলে কিন্তু আপনারা এখানে ঢোকার পারমিশন দিবে না, আটকায় দিবে। আর এখানে আসার পর আমি যখন ইমিগ্রেশনটা ক্রস করলাম তখন দেখলাম যে একটা মহিলা, ওদের এই মানে সরকারি কোনো অফিসার হবে, কোনো সংস্থা হবে, কুকুর নিয়ে করতেছে। সেই কুকুর দিয়া মনে করেন যে সবার ব্যাগ মনে করেন যে শুকা চেক করতেছে। আমি চাইছিলাম ভিডিও করতে, বাট ওখানে ভিডিও করা এলাও না, ঠিক আছে? তো এগুলা তো আমি বললাম। আর এখন বলি যে আপনারা যদি আমার যেই ইমিগ্রেশন যে কেসটা যে স্মুথ ভাবে হয়েছে, সবার ক্ষেত্রে কিন্তু স্মুথ নাও হতে পারে। অনেকে আবার ইউরোপ থেকে আসেন বা ইউএস থেকে আসেন। তো এখন ডিপোর্টেশন এড়াইতে হইলে আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনাদের কিউআর কোডটা স্ক্যান করবেন, আর আপনার এই এয়ারপোর্টটা, ভালো এয়ারপোর্টটা সিলেক্ট করবেন, ভালো একটা এয়ারলাইন সিলেক্ট করবেন। আর যে দ্বিতীয় যে পরে যে ইম্পর্টেন্ট জিনিসটা আছে সেটা হচ্ছে এই ট্রাভেল আইটেনারি। আচ্ছা, আমি কিন্তু যখন ভিসা পাইছিলাম, ভিসা পাওয়ার সময় তখন যে ট্রাভেল আইটেনারি ছিলাম ওইটা কিন্তু ওই ডেট অনুযায়ী আসতে পারিনি। তারপর আমি মনে করেন যে আসার আগে 2 দিন আগে ল্যাপটপ আমি নিজে একটা ভালোভাবে সুন্দরভাবে একটা ট্রাভেল আইটেনারি বানিয়ে আমি কোন এরিয়াতে থাকবো হোটেলে, সেটা আশেপাশে থেকে শুরু করে মোটামুটি ভালো ভালো সব দর্শনীয় প্লেসগুলো সিলেক্ট করে একটা সুন্দর করে আমি আইটেনারি বানিয়েছি। সেই আইটেনারিটা আমি 2 দিন ধরে মুখস্থ করছি। ইভেন আমি যখন প্লেনটা ল্যান্ড করে এয়ারপোর্টে, তখন এর আগেও আমি মানে 2 ঘন্টা ধরে এটা মোটামুটি রিভিশন দিয়ে তারপরে আমি আসছি, ঠিক আছে? যে কটা আমি রিজেকশন বা ডিপোর্টেশন আমি হিস্টোরি পাইছি, এদের মধ্যে ম্যাক্সিমামই এই আপনার ট্রাভেল আইটেনারি ইস্যু আছে, ঠিক আছে? তো যেই ওদেরকে কোশ্চেন করছিল, এর মধ্যে একজন খুব ভালো একটা মানে ট্রাভেলার ছিল এই গ্রুপের মধ্যে। মানে ওই গ্রুপের একটা মেম্বার আছে, অনেক দেশ ট্রাভেল করছে। তো ওদেরকে এবং আরও যেগুলো আছে ওদের রিপোর্ট করছে, ওদেরকে জিজ্ঞেস করছে যে কোথায় কোথায় থাকবা, কোথায় কোথায় ঘুরবা, ঠিক আছে? অনেকে ট্রাভেল আইটেনারি মনে করেন সাথে নিয়ে নিছে, যে কাগজটা আমাকে দাও, মোবাইল টোবাইলে দেখতে দেয়নি, যে বলছে যে কোথায় কোথায় ঘুরবা। তো ট্রাভেল আইটেনারির সাথে ও কোনো কিছু বলতে পারেনি। তারপর আবার আরেকজনকে জিজ্ঞেস করছিল যে জাপানের কিছু হিস্টোরি সম্পর্কে বলো। ওরা কোনো কিছু মনে করেন আনসার করতে পারেনি। তো ভাই, আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আসবেন, জাপানের মতো দেশে একটা আসবেন, একটা প্রিপারেশন নিয়ে আসা উচিত। আমি কোথায় কোথায় যাবো, কি ঘুরবো, একটা তো প্রিপারেশন। আপনি জাস্ট একটা ভিসা পাইলেন, ভিসা পাই হঠাৎ মনে করেন যে এখানে আসলেন। তো আমি মনে করি যে এখানে ট্রাভেল আইটেনারিটা টোটালি মুখস্থ করে আসবেন। আর বাংলাদেশ থেকে যারা আসবেন বা দুবাই থেকে যারা আসবেন, এই ট্রাভেল আইটেনারিটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে আপনাকে কোশ্চেন করবো। আর আপনার রিটার্ন যে টিকিট, পেইড হোটেল মানে পেইড যে রিটার্ন টিকিট, সেই রিটার্ন টিকিটটা দেখতে হবে। আর যে মেইন জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই পেইড হোটেল বুকিং। আপনারা যদি আগোডার থেকে হোটেল বুকিং করেন, আর যদি বা অথবা booking.com থেকে করেন, তাহলে অবশ্যই আপনারা পেইড করে নিয়ে আসবেন। তো ওই 2টা অ্যাপের থেকে কিনলে আপনার কিন্তু একটা রিসিপ্ট দিয়ে দেবে, ঠিক আছে? ওই পেইড যে রিসিপ্টটা ওইটা সাথে আনবেন। আমার আগে যেই লোকটা ছিল ইমিগ্রেশনে, ওকে কিন্তু হোটেল রিজার্ভেশনটা দেখতে চাইছিল। আমি মানে দূরের থেকে যতটুকু বুঝলাম আর কি। তো ও দেখানোর পরে ছেড়ে দিছে। আমারটা দেখতে চাই না, বাট আপনারটা হয়তো বা দেখতে চাইবো। আমারটা যেরকম স্মুথ হয়েছে, আমার সাথে যেরকম এক্সপিরিয়েন্স হয়েছে, আপনার সাথে কিন্তু সেরকম এক্সপিরিয়েন্স না হতে পারে। আমি আবারও বলতেছি, যে জিনিসগুলো খেয়াল করবেন, মানে আমি লিস্ট অনুযায়ী বলতেছি। এয়ারপোর্টটা সিলেক্ট করবেন, হানিদা এয়ারপোর্ট। যদি এয়ারলাইন্সটা সিলেক্ট করেন, যদি আপনার টাকা বেশি থাকে হয়তো বা অন্য এয়ারলাইন্সে আপনি আসতে পারেন, বাট হানিদা এয়ারপোর্টে আসেন তাহলে বেটার হবে। আর যদি কম বাজেটের মধ্যে আসতে চান, ভালো সার্ভিস, তাহলে এয়ার ইন্ডিয়াটা সিলেক্ট করেন। কি আসার আগে আপনার যেই কিউআর কোড, যে মানে কিউআর কোডটা করে নেবেন, ডাউনলোড করে নেবেন visitjapan.com থেকে। তারপরে আপনার এই সাথে যে লাগেজগুলো আনবেন, অবশ্যই কোনো ফুড আইটেম, কোনো অ্যালকোহল হোক বা কোনো আপনার মিট আইটেম হোক, কোনো পোলট্রি আইটেম আনবেন না সাথে করে। এবং যেই জিনিসগুলো প্রিন্ট আউট করে নিয়ে যাবেন সেটা হচ্ছে আপনার এই রিটার্ন টিকিট, পেইড হোটেল বুকিং, এবং হোটেল বুকিংয়ের যে রিজার্ভেশন, এবং রিজার্ভেশনের যে একটা রিসিপ্ট দেয় পেইড, আপনি যে পেইড করছেন সেই রিসিপ্টটা আপনি এখানে নিয়ে আসবেন। আর আপনার
সুন্দর করে ট্রাভেল এজেন্টের সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিয়ে মুখস্থ করে আপনি এখানে আসলে আমি আশা করি ডিপোর্টেশন আপনাকে করবে না। ওরা খুবই ফ্রেন্ডলি। ওরা কখনোই চায় না যে আপনার একটা লোক এখানে আসলে, ওরাও জানে যে এখানে একটা লোক আসলে ওদেরই লাভ। এখানে ওদের দেশে থাকবেন, ওদের দেশে এখানে খরচ করবেন। তো মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে আসেন। যে জিনিসটা আমি আবারও বলতেছি, এই ডিপোর্টেশন এড়াইতে হলে এই ট্রাভেল এজেন্টটা খুবই ভালো করে মুখস্থ করে নিয়ে আসেন। আর পেইড হোটেল বুকিং এর রিসিপ্টটা নিয়ে আসেন। ঠিক আছে? তাইলে আর কোনো ঝামেলা আপনার হবে না। আশা করি আমি যতটুকু পারছি বুঝাইতে পারছি। ভিডিওটা অনেক বড় হওয়াতে দুঃখিত। তো আশা করি আমি যতটুকু পারি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো ভিডিওটা যারা দেখলেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর পরবর্তীতে আমি আরো সব ইম্পোর্টেন্ট ভিডিও নিয়ে আমি আসতেছি। আমার চ্যানেলটাতে খেয়াল রাখেন। ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে সবকিছু সিরিয়াসভাবে পোস্ট করব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।